আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন। আসসালামু আলাইকুম। নির্বাচনের আগে বিশেষ করে লন্ডন থেকে তারেক রহমান দেশে ফিরে আসার আগে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্লেষকদের অনেকের মধ্যেই এমন একটি ধারণা কাজ করছিল যে ওয়ান রিভেন সরকারের কুশীলবদের মধ্যে যারা সেনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের অনেকেই তারেক রহমানকে দেশে ফিরে আসতে দিবেন না, এমনকি তিনি যাতে কখনোই প্রধানমন্ত্রী না হতে পারেন তার জন্য তারা শেষ চেষ্টাটি চালিয়ে যাবেন। এই যে ধারণা, তা নিশ্চয়ই কিছুটা ভিত্তিও ছিল। কারণ আমাদের আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ওয়ান রিভেন সরকারের সময় যেভাবে অমানসিক নির্যাতন করা হয়েছে, তাতে ওই সেনা কর্মকর্তাদের মধ্যে একটি ভীতি কাজ করছিল যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নিশ্চয়ই সেই সব ঘটনার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করবেন। এই কথাগুলো নতুন করে বলার কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজ সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমের একটি বড় জায়গা দখল করেছিল সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীকে আটকের খবরটি। এবং পুলিশের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে যে তারেক রহমানকে নির্যাতনের কারণে নয়, তার বিরুদ্ধে আরও 5টি মামলা রয়েছে, সেই মামলার অভিযোগের ভিত্তিতে জেনারেল মাসুদকে আটক করা হয়েছে। আমার কথা হচ্ছে, যদি তারেক রহমানের উপর অমানসিক নির্যাতনের অন্যতম হোতা হিসেবে জেনারেল মাসুদকে আটক করা হয়েও থাকে, তাতে নিশ্চয়ই কারোর আপত্তি থাকার কথা নয়। শুধু জেনারেল মাসুদ নয়, ওয়ান রিভেন সরকারের সময় যারা নানান ধরনের অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন, অবশ্যই তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আমার এই কন্টেন্টে মূলত আলোচনার বিষয়টি হচ্ছে, এই সাবেক সেনা কর্মকর্তাদের কেউ তো ভাবেননি যে কোনো এক সময় সত্যি সত্যি তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে, তা সে যে কারণেই হোক না কেন। ঠিক একইভাবে ডক্টর ইউনূস সরকারের যে জঙ্গি শাসন, সেই জঙ্গি শাসনের হোতা, নেপথ্যের নায়ক, সামনের নায়ক, কুশীলব যাই বলি না কেন, তাদেরকেও কি অদূর কিংবা সুদূর ভবিষ্যতে বিচারের মুখোমুখি হতে হবে না? তার চেয়ে বড় বিষয় হচ্ছে, আমি যে বিষয়টি উত্থাপন করতে চাই তা হচ্ছে, হঠাৎ করে আমরা দেখলাম যে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটকের ঘটনায় অনেক বেশি উচ্ছ্বসিত ডক্টর ইউনূস সরকারের সাঙ্গপাঙ্গরা বা সরাসরি ডক্টর ইউনূসের সহযোগীরা। যেমন সেই সাঙ্গপাঙ্গ বা ডক্টর ইউনূসের সৈন্য সামন্তদের অনেকে এরই মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একেবারে সয়লাভ করে ফেলছেন, বিএনপির সরকারের বা তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূয়সী প্রশংসা করছেন। আসলে কেন, কারণ কি, এই মানে এর পেছনের মূল বিষয়গুলো কি, তারা কেন এত বেশি উচ্ছ্বসিত? কারণ তো নিশ্চয় রয়েছে। ইউনূস সরকারের সৈন্য সামন্তরা মনে করছে শুধু জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটকের ঘটনার পর থেকে নয়, নির্বাচনের পর থেকেই বিএনপি নেতাদের থেকে শুরু করে পরবর্তী যারা মন্ত্রী হলেন, যে ক্যাবিনেট গঠন করা হলো এবং বিএনপি সরকারের গত যে 1 মাসের বিভিন্ন ধরনের কার্যক্রম, একের পর এক নানান ধরনের ভূয়সী প্রশংসা করে যাচ্ছে। কারণ হচ্ছে বিএনপি সরকারের দয়া দাক্ষিণ্যে থাকা, মানে এক ধরনের তৈলমর্দন করা। কতভাবে তৈলমর্দন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন হতে পারেন, সেই প্রতিযোগিতায় তারা নেমেছেন। যেমন এরই মধ্যে মব সন্ত্রাসের জনক, মব সন্ত্রাসের তুমুল সমর্থক শফিকুল আলম, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, তিনি জেনারেল মাসুদকে গ্রেপ্তারকে যথাযথ এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন এবং ১/১১ ঘটনাকে অবৈধ ক্ষমতা দখল হিসেবে উল্লেখ করে এর মূল স্থপতিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। আরও বিশাল করে স্ট্যাটাস দিয়েছেন সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি কি বলেছেন একটু ছোট করে বলি। তিনি বলছেন যে মাসুদ চৌধুরীকে গ্রেপ্তার বর্তমান সরকারের একটা ভালো সূচনা। এবার তদন্ত শুরু করা হোক 1/11-এর আদ্যোপান্ত নিয়ে, এমনকি 2008-এর নির্বাচন নিয়েও তদন্ত হওয়া উচিত। খেয়াল করুন, 2008-এর নির্বাচন নিয়েও তদন্ত হওয়া উচিত।
111 হচ্ছে সব সর্বনাশের গোড়া। এই যে শত শত মানুষ গুম, হাজার হাজার বিরোধী নেতাকর্মীদের উপর নির্যাতন, বিডিআর ম্যাসাকার, শাপলা ম্যাসাকার, নির্বাচন ব্যবস্থা ভ্যানিশ করে দেওয়া, জুলাই হত্যাকাণ্ড সহ হাসিনার সকল অপকর্মের লাইসেন্স এসেছে ওই 111 থেকে। কি চমৎকার কথা! আহা, প্রথম কথা হচ্ছে জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী তো দেশেই ছিলেন, ডক্টর ইউনূস সরকার কেন তাকে আটক করলো না? এমনকি জেনারেল মাসুদের বিরুদ্ধে সেটি ফেক হোক বা সত্যি সত্যি হোক জুলাই গণহত্যা মামলা ছিল, তাকে কেন বহাল তবিয়াতে কারাগারের বাইরে রাখা হলো? এখন এসে বিএনপি সরকারের ভূয়সী প্রশংসা করছে যে 111 সরকারের কুশলাবদের বিচার শুরু হতে যাচ্ছে। এই জন্য কত বড় ভণ্ডামি এদের! এবং বলা হচ্ছে যে 111 সরকারের সময় শত শত মানুষ গুম, হাজার হাজার বিরোধী নেতাকর্মীদের উপর নির্যাতন। ডক্টর ইউনূস সরকারের সময় কি হয়েছে? অসংখ্য ফেক মামলায় হাজার হাজার নিরীহ সাধারণ মানুষকে যে কারাগারে রাখা হয়েছে মাসের পর মাস, মব সন্ত্রাসের প্রতিষ্ঠা করা হলো, দুর্নীতিতে সব ধরনের সীমা ছাড়িয়ে যাওয়া হলো, তার বিচারটা করবে কে? এবং অবশ্যই তো আমরা চাই যে 111 সরকারের সময় যারা ক্ষমতার অপব্যবহার করেছে, সাবেক সেনা কর্মকর্তা হোক আর যারাই হোক, তারা যে দুর্নীতি করেছে, অসংখ্য সাধারণ মানুষকে হয়রানি করেছেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক। একইভাবে যেমন আমরা চাই যে ডক্টর ইউনূস সরকারের সময় যা যা ঘটেছে মানুষের কল্যাণের বিপরীতে, তার সবকটির বিচার হোক। টাকা পাচার থেকে শুরু করে মব সন্ত্রাস, মুক্তিযুদ্ধের যেই ঐতিহাসিক স্মৃতিচিহ্নগুলো সেগুলো যে ধ্বংস করা হয়েছে, সব কিছুর বিষয়। মজার বিষয় হচ্ছে, খেয়াল করুন যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা তার ফেসবুক স্ট্যাটাসের একটি জায়গায় লিখছেন, মনে রাখতে হবে ট্রমা আক্রান্ত জাতির সামনে আগানো এবং হিলিংয়ের জন্য দুইটি জিনিস দরকার। কি কি? বিচার এবং স্মৃতি সংরক্ষণ। স্মৃতি সংরক্ষণ বলতে বোঝাচ্ছি ইতিহাস সংরক্ষণ, সেটা মিউজিয়াম, ডকুমেন্টেশন, রিপোর্ট নানাভাবেই হতে পারে। তো বিচার এবং স্মৃতি সংরক্ষণের কাজ ঘটে যাওয়া মাত্র ওই অধ্যায় নিয়ে পড়ে না থেকে সামনের দিকে আগানোর সুযোগ তৈরি হয়। কিন্তু এই দুই কাজ অসমাপ্ত রেখে যদি চলো সব ভুলে যায় বলে সামনে আগায়, তাহলে এই বিপদ। খেয়াল করুন যে এদের চিন্তা ভাবনায় সব কিছুতে এখনও পর্যন্ত কত ধরনের নেতিবাচক সব বিষয় কাজ করছে। তার কারণ এই যে জুলাই স্মৃতি জাদুঘর হচ্ছে, কথিত একটি জুলাই স্মৃতি জাদুঘর, যেটির জন্য 111 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়ে আছে, যেটির কাজও প্রায় কমপ্লিট হওয়ার পথে। সেই স্মৃতি জাদুঘরের দায়িত্বে এখনও পর্যন্ত রয়েছেন এই যে সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। একেবারে অনৈতিকভাবে তিনি তার দায়িত্ব ধরে রেখেছেন। তিনি বলতে চাচ্ছেন যে এগুলো করতে হবে, এগুলো না করে উপায় নাই, কিসের মধ্যে কি পান্তা বাঁধে কি সেই অবস্থা। আর যাই করো, আমি যে কাজটি করছি আমাকে সেটি করতে দাও, আর সেখান থেকে কমিশন বাণিজ্য বা টাকা পয়সা সরানোর সুযোগটি দেওয়া হোক। এদের যে ম্যাটিকুলাস ডিজাইন, নানান ধরনের গভীর সব চিন্তাভাবনা, আসলে তাদের সাথে পারার মতো লোক এই বাংলাদেশে খুব কম আছে। সর্বসাকুল্যে কথা হচ্ছে, মানুষ নিশ্চয়ই ধারণা করেনি যে 111 সরকারের বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত যারা জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর মতন এখনও পর্যন্ত রয়েছেন, তাদেরকে কখনো বিচারের মুখোমুখি হতে হবে। আর এই যে ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা থেকে শুরু করে তার সাঙ্গপাঙ্গদের অনেকেই যে এখন বড় বড় কথা বলছেন, তাদেরকেও যে কোনো এক সময়, হয়তো খুব শিগগির অথবা খানিকটা পরে, বিচারের মুখোমুখি হতে হবে, সে কথা তারা নিশ্চিতভাবে ভুলে যাচ্ছেন। গতকাল অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার বারিধারা ডিওএইচএস এর নিজের বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন 2007 সালে যে 111 এর অন্যতম কুশীলব লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড মাসুদউদ্দিন চৌধুরী। এতদিন পরে এসে হঠাৎ তার গ্রেপ্তার হওয়ার কারণ কি? এটা কি 111 এর প্রতিশোধ? একদিকে 111 এর প্রতিশোধের কথা যখন আলোচনা হচ্ছে, তখন সারা দেশ জুড়ে নানা ধরনের নৈরাজ্য, তেল নিয়ে
মহা কেলেঙ্কারি ঘটছে বিভিন্ন জায়গায় পাম্পে পাম্পে। আজকে এই বিষয়গুলো নিয়ে আলাপ করব, জানতে চাই কেমন আছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম এবং আদাব। 111-এর অন্যতম কুশীলব লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড মাসুদউদ্দিন চৌধুরী প্রচণ্ড দাপট ছিল সেই 111-এর সরকারে। তিনি কে কোথায় দুর্নীতি করলো, ব্যবসায়ীদের দুর্নীতি এসব খুঁজে বেড়াতেন এবং অনেককে গ্রেপ্তার করেছিলেন। সেই দাপটে মাসুদউদ্দিন চৌধুরী বয়সও হয়েছে এখন তার 70 পেরিয়ে গেছে। তো সেই অবস্থায় তিনি গতকাল রাতে গ্রেপ্তার হয়েছেন। তার এই গ্রেপ্তার নিয়েই আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশব্যাপী আলোচনা চলছে। কে এই মাসুদউদ্দিন চৌধুরী? 1975 সালের মে মাসে তিনি রক্ষী বাহিনীর অফিসার হিসেবে জয়েন করেছেন। পরে 75 সালের আগস্টের পট পরিবর্তনের ফলে রক্ষী বাহিনীর সিনিয়র অফিসারদের যখন আর্মিতে কোঅপ্ট করা হয়, সেই হিসেবে তিনি আর্মিতে গিয়েছিলেন এবং তিনি একমাত্র রক্ষী বাহিনীর অফিসার যিনি লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত হতে পেরেছিলেন। এটার পেছনে অবশ্য বলা হয় যে এই মাসুদউদ্দিন চৌধুরী কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের আত্মীয়। তারেক রহমানের মামা, তার ভাইরা ভাই হলো এই মাসুদউদ্দিন চৌধুরী, সেই হিসেবে তারেক রহমানের মামা। এবং বিএনপি সরকারের আমলেই তার আসলে প্রমোশন গুলো হয়েছে। কিন্তু 2001 থেকে 2006 সালে যখন তারেক রহমান প্রচন্ড প্রতাপে হাওয়া ভবন চালাতেন, মানুষের সাথে খুব উগ্র ব্যবহার করতেন, হ্যাঁ, এবং প্রচন্ড ক্ষমতার অপব্যবহার করতেন, তার নামে প্রচুর কথাবার্তা শোনা যায়, প্রচুর বদনাম তখন তিনি কামিয়েছিলেন। তো সেই সময় এই লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড মাসুদউদ্দিন চৌধুরীর সাথেও তারেক রহমানের সম্পর্কের অবনতি হয়েছিল। তো এই ব্যক্তিগত সম্পর্কের অবনতি এসব কারণেও ধারণা করা হয় যে 111-এর সরকারের সময় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারেক রহমান 1 বছরের বেশি সময় জেলে ছিলেন। সেই সময় অনেক নেতা গ্রেপ্তার হয়েছিলেন, তারা 1 বছরের বেশি জেলে ছিলেন। কিন্তু তারেক রহমানের স্পেশালিটি হলো যে তাকে বন্দী অবস্থায় চরমভাবে নির্যাতন করা হয়েছিল। সেই নির্যাতনের সাথে এই মাসুদউদ্দিন চৌধুরী জড়িত কিনা এটা নিয়েও একটা আলাপ আছে। এখন মাসুদউদ্দিন চৌধুরীকে কেন গ্রেপ্তার করা হলো? তাকে গ্রেপ্তারের পেছনে ডিবির প্রধান বলেছেন যে কমপক্ষে তার বিরুদ্ধে 5টা মামলা আছে। তিনি আদম পাচারের সিন্ডিকেটের সাথে জড়িত, সেখানে 9-6 করেছেন। তিনি নাকি কিছু খুনের মামলার সাথেও জড়িত। 2024-এর জুলাই আগস্টের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, যেখানে ঢালাওভাবে আসামি করা হয়েছে, সেখানে তার নামও আছে। এছাড়া তার আয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন অনেক অবৈধ সম্পত্তির মালিক বলেও শোনা যাচ্ছে। অর্থাৎ যে কাউকে ফাঁসানোর জন্য যে কমন মামলাগুলো হয়, সেই মামলাগুলোই তার বিরুদ্ধে হয়েছে। এখন তাকে আদালতে আনা হবে, রিমান্ডে নেওয়া হবে কিনা, এই বিষয়গুলো নিয়েই এখন আলোচনা হচ্ছে। কিন্তু তারেক রহমান যে বলেছিলেন দেশে ফিরে যে তিনি বা প্রধানমন্ত্রী হয়ে তিনি প্রতিহিংসার রাজনীতি করতে চান না, তিনি ইনক্লুসিভ একটা সমাজ ব্যবস্থার কথা ভাবছেন, কিন্তু আসলেই কি তিনি প্রতিহিংসার বাইরে উঠতে পেরেছেন কিনা? তারেক রহমানের আচরণ, যারা তাকে 2001 থেকে 2006 পর্যন্ত দেখেছেন, তারা নিশ্চয়ই স্বীকার করবেন যে তার কথাবার্তা আচরণে একটা পরিবর্তন এসেছে। হ্যাঁ, সে আগের মতো সেই অ্যাগ্রেসিভনেসটা নাই। ভদ্রভাবে কথা বলছেন। অনেকে বলছেন যে 17 বছর বিলেতে থাকার কারণে তার মধ্যে একটা পরিবর্তন এসেছে। তার বাহ্যিক পরিবর্তনের পাশাপাশি তার কি আসলেই ভেতরে পরিবর্তন হয়েছে? একজন আমাকে বলেছিলেন যে আমি বলছিলাম যে একটা মানুষ ক্ষমতা নিয়েছে, তাকে আমরা একটু অবজার্ভ করি, তাকে সময় দেন, আপনারা এত অস্থির হচ্ছেন কেন, এখনই এত সমালোচনা করার কি দরকার, ক্ষমতা তো নিয়েছে 1 মাস হলো কেবল। তিনি আমাকে বলেছিলেন যে দেখবেন 6 মাসের মধ্যেই আপনারা তারেক রহমানের আসল চেহারা দেখতে পারবেন। তার যে বর্তমানে মুখোশটা দেখছেন, সেই মুখোশটা তখন থাকবে না, তখন আপনারা আসল সেই নিষ্ঠুর তারেক রহমানকে দেখতে পারবেন। তো আমি বলেছি এটা 6 মাসের আগে, আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না, যেহেতু আপনি 6 মাস সময় দিয়েছেন।
তিনিই আমাকে খুব সম্প্রতি ফোন করে বললেন যে ভাই 6 মাস লাগবে না, ভালো করে খেয়াল করবেন, তারেক রহমানের মুখোশ কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে। তো তারই একটা নিদর্শন এই মাসুদউদ্দিন চৌধুরীর ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি। মাসুদউদ্দিন চৌধুরী তো জানতেন যে 111-এ তার একটা ভূমিকা ছিল এবং তারেক রহমানের রোষানলে তিনি পড়তে পারেন, কিন্তু তারপরেও তিনি কেন মানে নিজের বাড়িতেই ছিলেন, কেন তিনি আত্মগোপনে যাননি, বা কারা তাকে ভরসা দিয়েছিলেন যে কিছু হবে না, আপনি আপনার মতো থাকেন। শোনা যায় যে সাবেক সেনাপ্রধান যে ইকবাল করিম ভূঁইয়া এবং আরো এরা কয়েকজন মিলে তারাই মাসুদউদ্দিন চৌধুরীকে বলেছিলেন, যে আশ্বাস দিয়েছিলেন থাকেন, কিন্তু সেই আশ্বাস তো কাজ করলো না। এখন কেবলমাত্র মাসুদউদ্দিন চৌধুরী একাই গ্রেপ্তার হয়েছে নাকি আরো আরো অনেকেই গ্রেপ্তার হবেন, সেটা নিয়েও এখন কিন্তু আলোচনা শুরু হয়েছে। মাসুদউদ্দিন চৌধুরী গ্রেপ্তার হলেন এটা কি প্রতিশোধ নেবার জন্য কিনা, সেটা নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন আমরা বাংলাদেশের কয়েকটা ঘটনায় যে ঈদের পরে জাস্ট গত 2-1 দিনের মধ্যে যে ঘটনাগুলো পেয়েছি খুবই অ্যালার্মিং। মানে একদিকে বিএনপি, যুবদল, ছাত্রদলের চাঁদাবাজি চলছে। নারায়ণগঞ্জে একজনের কাছে 50 লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে, তিনি 50 লাখ টাকা দিতে রাজি না হয় তার দালানটা, একেবারে বিল্ডিং, ইটের বিল্ডিং, সেটাকে একদম পিটিয়ে মানে একদম ভেঙে ফেলা হয়েছে। মানে আমি তো এটা ভাবতেই পারি না যে একটা স্বাধীন দেশে কিছু দুর্বৃত্ত এসে একজনের বাড়ি হাতুড়ি শাবল দিয়ে একদম ভেঙে ফেলেছে। তার অপরাধ সে চাঁদা দিতে রাজি হয়নি। দিস ইজ বিএনপি। অনেকগুলো তেলের পাম্পেতে খবর পেলাম সেখানে গ্রাহকদের সাথে সংঘর্ষ হয়েছে। বাগেরহাটে যুব দলের এক নেতা 5 লাখ টাকা পেট্রোল পাম্প থেকে লুট করেছে, পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেটে বাউল সঙ্গীত অনুষ্ঠান পণ্ড করা হয়েছে, হ্যাঁ, সেটা বাতিল করা হয়েছে, সেই সেই সঙ্গীতস্থলে হামলা করা হয়েছে এবং সেখানে নারায়ে তকবীর স্লোগান দেওয়া হয়েছে। আরো অনেকগুলো আপনার সামনে, এই যে কুষ্টিয়ায় বিএনপি নেতার ডাকাতি করতে গিয়ে মানুষের হাতে ধরা পড়েছে, তার হাতে রামদা ছিল, সে অনেকে কুপিয়েছে, আহত করেছে। খাল খনন নিয়ে বিএনপির বিভিন্ন জায়গায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হচ্ছে। সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় বিএনপির নিজেদের মধ্যেও কিন্তু এই সংঘর্ষগুলো চলছে। তাহলে এই যে এই যে ঘটনাগুলো, যে রিপোর্টগুলো, এটা এটা আমি জাস্ট বললাম কয়েকটা, এটা একটা দীর্ঘ তালিকা আছে। তাহলে কেমন আছে বাংলাদেশ? আমরা না নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলাম, ইনুস বিশাল সংস্কারের পথে বাংলাদেশকে তুলে দিয়ে গেল, কিন্তু কোন বাংলাদেশকে আমরা দেখছি? ক্যান্টনমেন্টের একজন খুব প্রভাবশালী সেনা কর্মকর্তার সূত্রে আমি জানতে পেরেছি যে তারা অলরেডি বলা শুরু করেছেন যে তারেক রহমান দেশটা ঠিকমতো চালাতে পারছেন না। আরো যেটা গুরুত্বপূর্ণ বলা হচ্ছে যে সারা দেশের দলের উপর তারেক রহমানের তেমন কোনো হোল্ড নেই, নিয়ন্ত্রণ নেই। এটা কিন্তু খুব অ্যালার্মিং। তারেক রহমান যতই আপাতত দৃষ্টিতে তার আচরণ, কথাবার্তা, চালচলন বদলাক, তার দল কিন্তু বদলায়নি এবং সেই দলটার উপরে তার সারা দেশব্যাপী কোনো নিয়ন্ত্রণ নেই। এদিকে সারা পৃথিবীর যে অর্থনৈতিক একটা সংকট শুরু হয়েছে তেলকে নিয়ে, জ্বালানি মন্ত্রী বলছে তেল নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই, পর্যাপ্ত তেল আছে, কিন্তু মানুষজন, গ্রাহক তেল পাচ্ছে না। আজকে যারা এই রাইড শেয়ারিং করেন বা উবার, পাঠাও এসব চালান, তাদের বিশাল মিছিল হয়েছে তেলের দাবিতে, কারণ এতে সরাসরি তাদের পেটে লাথি পড়ছে। আর সাধারণ মানুষ যারা বাইক চালায় এদের তো আরো ক্রাইসিস। সরকার যা বলছে মাঠের রিপোর্ট তা সমর্থন করছে না। সব মিলিয়ে একটা মানে অনেকগুলো সংকট ঘনীভূত হয়ে আসছে এবং এর আগেও আমরা দেখেছি যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময়ও কিন্তু এরকম তেলের একটা ক্রাইসিস হয়েছিল, তখন ব্যারেল $140 উঠে গিয়েছিল, এখনো 140 ওঠে নাই, বাড়তেছে। সেই সময় কিন্তু তেলের দাম বাড়লেও শেখ হাসিনা কিন্তু তেলের সরবরাহটা নিশ্চিত করেছিল, এরকম পাম্পে পাম্পে হাহাকার দেখা যায়নি। কিন্তু এবার এই সরকার এই সংকট কিভাবে ম্যানেজ করবে এখন পর্যন্ত তো আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না। আর ইউনূস তো সে দিন আনি দিন খাই, লোন করছে ঘি খাইছে, লোন করছে ঘি খাইছে, লোকজনের বেতন দিছে,
এই যে জ্বালানি নিরাপত্তা 1 বছর 2 বছর আগামীতে কি হবে এগুলো নিয়ে তো তার কোনো ভাবনা ছিল না। আজকে শুনলাম সে নাকি তার গার্লফ্রেন্ড লামিয়াকে নিয়ে জাপানে গেছে, যদিও এই নিউজটা কিন্তু বাংলাদেশের প্রধান গণমাধ্যমে এখনো দেখি নাই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।